হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজকে আপনাদের জন্য থাকছে ভীষণ টেস্টি একটা কলিজা ভুনার রেসিপি। অনেক সময় দেখা যায় কলিজা রান্নার পরে আপনাদের মধ্যে অনেকেই এটা খেতে চান না। কারণ হচ্ছে রান্নার পরেও কলিজার মধ্যে যে একটা এক্সট্রা আয়রন টাইপের গন্ধ থাকে সেটা কিন্তু অনেকের রান্নাই থেকে যায়। সেই সাথে অনেকেই কলিজা রান্না করলে সেটা কিছুটা কালচে হয়ে যায়। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কি কি স্টেপ ফলো করে কলিজাটা পরিষ্কার করলে সহজেই কলিজার গন্ধটা পুরোপুরিভাবে দূর করা যাবে। সেই সাথে কোন কোন মশলার কম্বিনেশনে এই কলিজা ভুনাটা রান্না করলে এটার কালার এবং টেস্ট দুটোই ভালো হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে 1 কেজি কলিজা নিয়ে নিয়েছি। আপনারা এখানে গরু কিংবা খাসি যে কোনো কলিজা দিয়েই এই রান্নাটা করতে পারবেন। আমি এখানে কলিজাটাকে একটু বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি। সেই সাথে এটাকে 1-2 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কলিজার গায়ে লেগে থাকা যে এক্সট্রা রক্ত সেটা কিন্তু চলে যাবে। তবে এখনও কিন্তু কলিজার ভেতরে প্রচুর রক্ত আছে, সেই সাথে আরও কিছু ইমপিউরিটিস বা অপদ্রব্যও আছে। সো প্রথমে সেটাকে দূর করতে হবে। আর রান্না শুরু করার আগে 2 থেকে 3টা ধাপে এই কলিজাটাকে আমি পরিষ্কার করে নিব। সবার প্রথমে আমি কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 লিটারের মতো পানি। আর পানিটা আপনার এখানে এমনভাবে দিবেন যেন কলিজার পিসগুলো পানির নিচে ডুবে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এবার এই ভিনেগারটাকে পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসটাকেও ব্যবহার করতে পারেন, তবে বেস্ট হবে যদি ভিনেগারটা আপনারা এখানে ব্যবহার করেন। এবার এই ভিনেগার মিশ্রিত পানিতে আমি প্রায় 15 থেকে 20 মিনিট এই কলিজাটাকে ডুবিয়ে রাখবো। তবে কলিজাটা দেওয়ার আগে আপনারা কলিজাটাকে 1 থেকে 2 বার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর এই ভিনেগারটা কিন্তু কলিজার ভেতরে রক্ত এবং কলিজার যে একটা উটকো গন্ধ থাকে সেটা দূর করতে সাহায্য করবে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে এই কলিজাটাকে এবার ধুয়ে নিব। আর ভিনেগার দিয়ে ধোয়ার আগে এবং পরে কলিজাটা কতটা পরিষ্কার হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে এই কলিজাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি। এবার আরও কয়েকটা ধাপে আমি এটাকে ক্লিন করব। সো এটাকে ক্লিন করতে আমি পরের ধাপে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন কলিজার পিসগুলোকে আমি এখানে অ্যাড করছি। এবার এই ফুটন্ত গরম পানিতে এই কলিজাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করব। ঠিক এভাবে জাল করতে করতে এক সময় দেখবেন কলিজার ভেতর যে অবশিষ্ট ইমপিউরিটিস বা অপদ্রব্যগুলো আছে সেগুলোও কিন্তু বের হয়ে আসবে। ঠিক 10 মিনিট পরে আমি গরম পানি থেকে কলিজাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এটা কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি কলিজাগুলোকে ছোট ছোট পিস করে এখানে কেটে নিব। তবে কলিজাটা কেটে নেওয়ার আগে কলিজার উপরে যদি এই ধরনের কোনো ঝিল্লি বা চামড়ার মতো কোনো পর্দা বা লেয়ার থাকে তা আপনারা এভাবে টেনে তুলে ফেলবেন। কলিজাটা গরম পানি থেকে তোলার পরে কিছুটা গরম থাকা অবস্থায় এই লেয়ারটাকে তুলতে কিন্তু বেশি সুবিধা হয়। আর আপনারা যদি এই লেয়ারটাকে না তুলে রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু কলিজা রান্নার পরে অনেক হার্ড হয়ে যাবে, সেই সাথে এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। সো সবগুলো কলিজার পিস থেকে আমি লেয়ারটাকে তুলে নিয়েছি। এবার আমি এগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এবং শেপে কলিজাটাকে কেটে নিতে পারেন, তবে কলিজা ভুনার জন্য একটু ছোট সাইজের টুকরা করলেই ভালো হবে। আর কলিজাটা যখন টুকরা করা হয়ে যাবে তখন আমি আবারও এটাকে 1 থেকে 2 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা বাড়িয়ে বা কমিয়ে এখানে অ্যাড করতে পারেন, তবে কলিজা ভুনায় তেলটা একটু সামান্য বেশি লাগে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 6-7টার মতো ছোট এলাচ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো লং, 2টা মিডিয়াম সাইজের তেজপাতাকে সামান্য ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি, কালো গোলমরিচ দিচ্ছি 10-12টার মতো,
বড় এলাচ অ্যাড করে দিচ্ছি একটা। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা জয়ত্রী, তবে এটা অপশনাল। এবার এই গোটা মশলাগুলোকে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য তেলের মধ্যে সামান্য ভুনে নিব। মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আর কলিজা ভুনায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। 3-4টা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি পেঁয়াজটা সামান্য নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে সামান্য ভুনে নিচ্ছি। আর এখানে আদা আর রসুনটাকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা আর রসুনটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সবার প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে এই মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে রেডিমেড প্যাকেটের যে গরম মশলাটা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এই গুঁড়া মশলাগুলোকে ভালো করে ভুনে নিব। আর এখানে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিতে হবে। সো আমি আবারও 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে আরেকটু সময় নিয়ে মশলাটাকে ভুনা যাবে। মশলাটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর টক দইটা দেওয়ার আগে এটাকে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই টক দইটাকেও এই মশলার সাথে ভালো করে ভুনে নিতে হবে। আর আপনারা যদি এই টক দইটা রান্নায় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রান্নার পরে কলিজাটা আর কালচে হয়ে যাবে না, আর রান্নার কালারটাও অনেক সুন্দর হবে। সেই সাথে এই কলিজা ভুনার স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যাবে। সো মশলাটা এখানে অলমোস্ট ভুনা হয়ে গেছে। আর এখানে আমি এই মশলাটাকে কিন্তু অলমোস্ট 8 থেকে 10 মিনিটের মতো ভুনে নিয়েছি। এবার আমি এখানে কলিজাটা অ্যাড করে দিচ্ছি। এবার এই কলিজাটাকে আমি এই মশলার সাথে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখবেন যে কলিজা থেকে কিছুটা পানি বের হয়েছে। এবার ঢাকনাটা খোলা রেখে কলিজাটাকে আমি আবারও ভুনতে শুরু করব। আর কলিজা থেকে বের হওয়া পানিটা টেনে না আসা পর্যন্ত আমি এটাকে কষাতে থাকব। আর এই কলিজাটা কিন্তু এখানে অলমোস্ট ভুনা হয়ে গেছে। এবার এটাকে প্রপারলি সেদ্ধ করতে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গরম পানি। কলিজা ভুনায় কতটুকু ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে পানিটাকে আপনারা অ্যাড করবেন। তবে আজকের কলিজা ভুনার গ্রেভিটাকে আমি একটু মাখো মাখো করব। আর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কলিজা ভুনাটা যত মাখো মাখো হবে অর্থাৎ ঝোলটা যত কম হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। সামান্য নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার এই কলিজাটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা প্রপারলি সেদ্ধ হচ্ছে। তবে মাঝখানে কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনা তুলে আমি এটাকে সামান্য নেড়েচেড়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে কলিজাটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। কলিজাটা কিন্তু এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এর ঝোলটাও কিন্তু মোটামুটি টেনে এসেছে বা কমে এসেছে, অর্থাৎ আমি রান্নার একবারে শেষ পর্যায়ে আছি। এবার আমাকে চুলার আঁচটাকে লো করে দিতে হবে। এবার আমি এখানে একটা ফোড়ন দিব। আর সেজন্য অন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর এই পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি। সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো তেলে ভেজে নিব। এবার এই ভাজা পেঁয়াজ আর মরিচটাকে আমি কলিজার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 5 মিনিটের মতো।
5 মিনিট পরে শেষবারের মতো আমি সবকিছুকে একবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঠিক 10 থেকে 15 মিনিট পরে এই কলিজা ভুনাটাকে আমি সার্ভ করব। সো গাইস, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও এই কলিজা ভুনাটা রান্না করে দেখবেন। আর এটা খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও অনেক রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।